আমরা জৈন কালচক্র চর্চা করছি, কিন্তু জৈন কালচক্র চর্চা করতে গিয়ে বারবার হিন্দু পুরাণের প্রসঙ্গ আমি নিয়ে আসছি। এর একটা কারণ আছে। কারণটা হলো এটাই যে আমাদের যে ইতিহাস, যেটা পুরাণ আকারে বহুদিন থেকে আমাদের মধ্যে চলে আসছে, তো সেই পুরাণে আমাদের ভারতীয় পরম্পরায় সময়ের একক অত্যন্ত ক্ষুদ্রতম থেকে কি বিশাল হতে পারে, আমি শুধু তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে। এই ধারণাটা যদি আমাদের হয়, তাহলে আমরা জৈন কালচক্রে যে সময়ের পরিমাপের কথা বলবো, আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি আগের যে ভিডিও, তাতে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ, তাদের বিস্তার কতটা, এটা চর্চা করেছিলাম। আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কল্প, এটাও সময়ের একটা একক। এক কল্প হচ্ছে 4.32 বিলিয়ন বছর। মানে এই কল্পের যে ধারণা, এটা আমাদের কল্পনার বাইরে। 4 বছর নয়, 43 বছর নয়, 432 বছর নয়, 4320 বছর নয়, 43,000 বছর নয়, 4,30,000 বছর নয়। কল্পনা করুন, একটার পর একটা শূন্য বসিয়ে যান, এবং এই এত পরিমাণ সময়টা হচ্ছে ব্রহ্মার মাত্র একটি দিন। তো এই যদি আমাদের সময়ের একক, তার বিশাল ধারণা হয়, এরপর আমরা যখন জৈন কালচক্র একটু বিস্তারিতভাবে পড়ব, তখন আমরা দেখতে পাব যে এর পরিমাণটা কি বিশাল। আমরা আগেই জেনেছি যে জৈন পরম্পরায় কাল হচ্ছে অনাদি এবং অনন্ত। তাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এক হচ্ছে অবসর্পিণী, দুই হচ্ছে উৎসর্পিণী। অবসর্পিণী মানে যে তীরটা নিচের দিকে নামছে, সেই দিকটা হচ্ছে অবসর্পিণী কাল, আর ডান দিকে যে তীরটা উপর দিকে উঠছে, সেটা দিয়ে আমি উৎসর্পিণী কালকে চিহ্নিত করেছি। মানে অবসর্পিণী কাল হচ্ছে সেটাই যে সময়ে জীবের শক্তি, জীবের শারীরিক যে পরিমাপ, জীবের আয়ু, পৃথিবীর প্রাকৃতিক সম্পদ, পরিবেশের সৌন্দর্য, এগুলো ধীরে ধীরে যখন কমতে থাকে যে সময়টায়, সেই সময়টাকে আমরা বলি অবসর্পিণী কাল। আর যে সময়ে মানুষের শক্তি, শরীরের পরিমাপ, মানুষের আয়ু, প্রাকৃতিক সম্পদ, পৃথিবীর রস, পরিবেশের সৌন্দর্য ইত্যাদি ক্রমশ বাড়তে থাকে, তখন সেটাকে আমরা বলি উৎসর্পিণী কাল। তীর দিয়ে চক্রটা দেখানো হয়েছে, তার অর্থ হচ্ছে এটাই যে অবসর্পিণী কাল শেষ হওয়ার পর উৎসর্পিণী কালে শুরু হয়, এবং উৎসর্পিণী কাল শেষ হওয়ার পর অবসর্পিণী কাল শুরু হয়। এই চক্র অনবরত চলতেই থাকে। এখন উৎসর্পিণী কালের যে সময় এবং অবসর্পিণী কালের যে সময়, দুটোই কিন্তু সমান।
এই জন্যে এই যে বৃত্তটা এটাকে একেবারে মাঝে মাঝে আড়াআড়িভাবে ভাগ করা হয়েছে। যতটা সময় পরিমাণ অবসর্পিণী কালের, ঠিক ততটা পরিমাণ জুড়েই উৎসর্পিণী কাল। তো অবসর্পিণী কালের বা উৎসর্পিণী কালের ব্যাপ্তি কতটা, এখানে আর বছর বলা হচ্ছে না, এখানে সময়ের এককটা হচ্ছে সাগরোপম। সাগরোপম জিনিসটা কি? সাগরোপম কি জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে পল্লবপম নামে একটা একক। এই যে ছবিটা আমি দিয়েছি, এটা আমরা দেখতে পাচ্ছি একটা গর্ত, মাটির নিচে একটা গর্ত করা হয়েছে, মাটির মধ্যে একটা গর্ত করা হয়েছে, ঘনাকার গর্ত, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান। এর দৈর্ঘ্য হচ্ছে 1 যোজন, মানে মোটামুটি 12 কিলোমিটার। একটু কল্পনা করুন, যে গর্তটা খোঁড়া হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 12 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 12 কিলোমিটার এবং তার উচ্চতাও হচ্ছে বা গভীরতাও হচ্ছে 12 কিলোমিটার। তাহলে এই কুয়োটার মোট আয়তন হচ্ছে 1 ঘন যোজন। হিসেব করে দেখুন, 12 × 12 × 12 সমান হচ্ছে 1728 ঘন কিলোমিটার। এই মাপের একটা গর্তের মধ্যে যদি যুগলিক যুগের নবজাত শিশুর, যুগলিক যুগের নবজাত শিশুর, যুগলিক যুগটা পরে আসবো কাকে বলে যুগলিক যুগ, সেই নবজাত শিশুর মাথার চুল এত ছোট ছোট করে কাটতে হবে, এক একটা চুলকে এত ছোট ছোট করে কাটতে হবে যে তার চাইতে আর ছোট করা যায় না। এবারে সেই টুকরোগুলো দিয়ে ঠেসে ঠেসে এই 1 ঘন যোজন গর্তটা ভরাট করতে হবে এবং এত টাইট করে এটা ভরাট করতে হবে যে এর উপর দিয়ে যদি চক্রবর্তী সম্রাটের পুরো সেনাবাহিনী চলে যায় তবু সামান্যতম এটা দাবা যাবে না, মানে 0.000001 সেন্টিমিটারও এই চুলের স্তরটা নিচে নামবে না, যেমনকার তেমনি থাকবে। যদি এর উপর দিয়ে খরস্রোতা নদী বয়ে যায়, 1 ফোঁটা জলও এর ভিতরে ঢুকবে না, এমনটাই ঠেসে ঠেসে চুলগুলো, চুলের টুকরোগুলো দিয়ে পূরণ করতে হবে। এরপর প্রতি 100 বৎসর ছাড়া ছাড়া যদি ওই চুলের একটা করে অতি সূক্ষ্ম টুকরো বের করা হয়, আজ বের করলাম একটা টুকরো, 100 বছর পর বের করা হবে আরেকটা টুকরো, আরও 100 বছর পর আরেকটা টুকরো। তো এরকম করতে করতে পুরো এই 1 ঘন যোজনের গর্তটি খালি করতে যত দিন সময় লাগবে সেই সময়কালটাকে বলা হচ্ছে 1 পল্লবপম। কি বলা হচ্ছে? 1 পল্লবপম। তাহলে আমরা কল্পনা করতে পারি যে 1 পল্লবপম সময়টা কত বিশাল পরিমাণ সময়, যেটা আমাদের ধারণার বাইরে। তো এটা তো হলো ছোট একক। পল্লবপমটা আমি ছোট একক বলছি, কেন বলছি না, এই পল্লবপমের চাইতে একটা বড় একক আছে, সেই এককটা না ধরতে পারলে
উৎসর্পিণী বা অবসর্পিণী কালের ব্যাপ্তি আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। সেই যে বড় এককটা যেটা, তার নাম হচ্ছে সাগরোপম। কি নাম? সাগরোপম। তো সাগরোপম কতটা পরিমাণ সময়? এক সাগরোপম মানে হচ্ছে এক কোড়াকুড়ি সাগরোপম। এই কোড়াকুড়ি মানে হচ্ছে কোটি ইন্টু কোটি। তাহলে এক কোড়াকুড়ি সাগরোপম। আমি দু জায়গায় দুরকম দেখলাম। এক জায়গায় বলা হচ্ছে এক সাগরোপম মানে 1 কোটি গুণিত 1 কোটি পল্লবম। আবার এক জায়গায় বলা হচ্ছে 10 কোটি ইন্টু 10 কোটি পল্লবম। যাই হোক, যেখানে এত বড় বিশাল ব্যাপ্তি, সেখানে আর 100 গুণ কম বেশিতে কি এসে যায়। তো এখন এক সাগরোপম মানে হচ্ছে 1 কোটি ইন্টু 1 কোটি পল্লবম। তাহলে কি বিশাল সেই এককটা আমরা আন্দাজ করতে পারছি। এরপর আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে উৎসর্পিণী কাল বা অবসর্পিণী কাল, প্রত্যেকটা কালের ব্যাপ্তি হচ্ছে 10 কোড়াকুড়ি সাগরোপম। 10 কোড়াকুড়ি সাগরোপম। কোটি ইন্টু কোটি সমান কোড়াকুড়ি। দশ কোড়াকুড়ি যে সাগরোপম কাল, সে উৎসর্পিণীরই ধরি আর অবসর্পিণীরই ধরি। আমরা আগের দিনই দেখেছিলাম যে প্রত্যেকটা কালকে 6 ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই ছবিটায় উপরে দেখতে পাচ্ছি যে অবসর্পিণী কালের প্রথম আরাটা নাম হচ্ছে সুখমা সুখমা। ঠিক তেমনি উৎসর্পিণী কালের শেষ আরাটাও হচ্ছে সুখমা সুখমা বা সুষমা সুষমা বা সুখ সুখ, আমি যেমনটা লিখেছি। তো এবার এই সুষমা সুষমা কালটা কেমন? আমি অবসর্পিণী দিয়েই শুরু করছি। অবসর্পিণী কালের প্রথম আরার নাম হচ্ছে সুষমা সুষমা বা সুখমা সুখমা বা সুখ সুখ। এই সময় যে মানুষেরা থাকে, যে মানুষেরা ছিল, তাদের শরীরের পরিমাপ হচ্ছে 3 ক্রোশ। অবিশ্বাস্য লাগছে, এক একটা মানুষ 3 ক্রোশ লম্বা। তো এটা যদি অবিশ্বাস্য মনে হয়, তাহলে আরও অবিশ্বাস্য জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে যখন আমি এর আয়ুটা বলবো। এইসব মানুষদের আয়ু ছিল 3 পল্লবম। প্রত্যেকটা মানুষ 3 পল্লবম সময় পর্যন্ত বাঁচত। আর যখন সুষমা সুষমা আরা শুরু হতো, সেই শুরুর সময় প্রত্যেকটি মানুষের শরীরে 256টা করে হাড় থাকত। আর সুষমা সুষমা কালের একেবারে শেষ প্রান্তে এসে যে মানুষগুলো জন্ম নিত, তাদের 128টা করে হাড় থাকত। এই সময়ের মানুষেরা ছিল অত্যন্ত রূপবান এবং অত্যন্ত সরল স্বভাবী। আমি একটু আগে বললাম যুগলিক মনুষ্য। এই সুষমা সুষমা কালে মানুষরা ছিল যুগলিক মনুষ্য। মানে যুগল মানে আমরা জানি জোড়া, অর্থাৎ এরা জোড়ায় জোড়ায় জন্ম নিত। একজন স্ত্রী, একজন পুরুষ, এরা একসাথেই জন্ম নিত। এবং বিবাহ নামে কোনো প্রতিষ্ঠান বা ব্যবস্থা সেই সময় ছিল না। এবং এরা স্বামী স্ত্রীর মতোই জীবনযাপন করত
কিছুদিন পরে তাদের আয়ু পূর্ণ হওয়ার কাছাকাছি সময়ে তারা একজোড়া সন্তানের জন্ম দিত, তারপরে মারা যেত। তো এই সময় এদের জীবনযাপন কিভাবে হতো? জীবনযাত্রা চালানোর জন্যে আমাদের তো কিছু জিনিস প্রয়োজন, কিছু না হোক অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলোর প্রয়োজন ছিল। তো সেই সময় সুষমা কালে মানুষের যাবতীয় প্রয়োজন মেটাতো কল্পবৃক্ষেরা। আমরা কল্পতরুর গল্প জানি, কল্পতরু মানেই কল্পবৃক্ষ। কল্পতরুর কাছে যা চাওয়া যায় কল্পতরু তাই দেয়। তো সুষমা আরায় মানুষদের প্রয়োজন মেটাতো 10 রকমের কল্পবৃক্ষ। এদের নাম কি কি? এদের নাম ছিল মাতঙ্গ, ভৃঙ্গ, ত্রুটিতাঙ্গ, দীপ, জ্যোতি, চিত্রক, চিত্ররস, মন্যঙ্গ, গেহকার, অনগ্ন। কি কি 10 প্রকার কল্পবৃক্ষ? মাতঙ্গ, ভৃঙ্গ, ত্রুটিতাঙ্গ, দীপ, জ্যোতি, চিত্রক, চিত্ররস, মন্যঙ্গ, গেহাকার আর অনগ্ন। তো এরা কে কোন প্রয়োজনটা মেটাতো? এমনি আমাদের যে ধারণা আছে যে কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, জৈন বিশ্বাস অনুযায়ী তেমনটা নয়। প্রত্যেকটা কল্পবৃক্ষের নিজস্ব কাজ ছিল। তো কোন কল্পবৃক্ষ কি প্রয়োজন মেটাতো আমাদের? মাতঙ্গ নামে যে কল্পবৃক্ষ, সে রসালো সুমিষ্ট ফল দিত। আমরা বিশ্বাস করি মানুষের স্বাভাবিক খাদ্য হচ্ছে ফলমূল, মাছ, মাংস ইত্যাদি মানুষের খাদ্য নয়। তো সেই কারণে মাতঙ্গ নামক কল্পবৃক্ষ থেকে রসালো সুমিষ্ট ফলমূল সেই সময়ের মানুষেরা পেত। তারপর দ্বিতীয় কল্পবৃক্ষ যার নাম ভৃঙ্গ, সে দিত রত্ন, পাথর, সোনা। পাথর মানে দামি দামি যাদেরকে আমরা মণি বলি, বিভিন্ন রকমের যে দামি পাথর, মণি মাণিক্য। তাহলে মণি মাণিক্য খচিত সোনার পাত্র পাওয়া যেত ভৃঙ্গের কাছ থেকে। ত্রুটিতাঙ্গ নামে যে কল্পবৃক্ষ, তার কাজ ছিল মানুষকে গান বাজনা শুনিয়ে মনোরঞ্জন করা। 49 রকমের বাদ্যযন্ত্র ত্রুটিতাঙ্গ নামক কল্পবৃক্ষ শোনাতে পারত। 49 রকমের বাদ্যযন্ত্র এবং রাগ, রাগিনী। দ্বীপ নামে যে কল্পবৃক্ষ ছিল, সে প্রদীপের মতো স্নিগ্ধ আলো দিত। জ্যোতি নামক কল্পবৃক্ষ দিনের আলোর মতো উজ্জ্বল আলো দিত, যেমন আজকে সূর্য দেয়। তাহলে ধরে নিচ্ছি যে তখনকার দিনে চন্দ্রের কাজটা করত দ্বীপ নামক কল্পবৃক্ষ, আর সূর্যের কাজটা করত জ্যোতি নামক কল্পবৃক্ষ। সুন্দর সুন্দর ফুলের মালা দিত চিত্রক নামের কল্পবৃক্ষ, আর চিত্ররস দিত 18 ধরনের সরস খাবার। তাহলে খাবারের জন্যে দুটো কল্পবৃক্ষের উপর নির্ভর করত মানুষ। এক হচ্ছে মাতঙ্গ, যে মিষ্টি ফল দিত, আর এক হচ্ছে চিত্ররস, যে 18 ধরনের সরস খাবার দিত। এরপর হচ্ছে মন্যঙ্গ, এ সোনা
রূপো ইত্যাদি বিভিন্ন মূল্যবান ধাতু এবং রত্নখচিত অলঙ্কার দিত। নবম কল্পবৃক্ষের নাম গেহাকার। সে মানুষকে থাকার জন্য সুন্দর প্রাসাদ উপস্থিত করত। চাইলেই তার কাছে সুন্দর প্রাসাদ পাওয়া যেত। আর অনগ্ন, মানুষকে যাতে নগ্ন থাকতে না হয় তার জন্য অতি সূক্ষ্ম এবং মূল্যবান পোশাক দিত এই অনগ্ন নামক কল্পবৃক্ষ। এখান থেকে আমরা বুঝতে পারছি মানুষের জীবনযাত্রায় সুষমা যে কথাটা বলা হয়েছে এমনি এমনি বলা হয়নি। মানুষের জীবনযাত্রা সত্যিকারের সুখে পরিপূর্ণ ছিল এবং তাদেরকে ভরণ পোষণের জন্যে বা বিনোদনের জন্যে কোনোরূপ প্রয়াস করার দরকার